করতাম, পরিবারের মধ্যে আলোচনা করতাম। এখন সব কিছুই খুব বন্ধুরা মতামত দিন। আমার বড্ড মন খারাপ, আমি কি করব? আজকে আমার বড্ড আনন্দ, আপনাদেরও কি হচ্ছে? হ্যাঁ, মানে প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা কথায়, প্রতিটা ইমোশন শেয়ার করলে তো ঠিক আছে, কিন্তু মতামত, সবার মতামত চাই। তো চায়না প্রসঙ্গে বলতে গেলে এই মুহূর্তে সেটা আবার কি বলবো, দেশ বিরোধী হয়ে যাব কিনা সেটাই ভাবছি এটা। কারণ এখন তো সব কিছুই আমাদের যে কোনো কথাতেই তো রাজনীতি ব্যাপারটা চলেই আসে, এবং সেটা এতটাই আমাদের একটা ব্রেড অ্যান্ড বাটার হয়ে গেছে। এবং দেশে কি হলো, কি হচ্ছে না, কি হয়েছিল, আদৌ কি হতে চলেছে, এই জিনিসটা আমরা কিন্তু কেউ জানি না। কারণ আমাদের জীবদ্দশা কিন্তু সীমিত। মানে আজ থেকে 50 বছর পর কি হবে, এখানে এই ঘরে যারা যারা উপস্থিত 50 বছর অবধি কেউই বাঁচব না, একজন ছাড়া। ও আছে, ও ছাড়া, ও হতে পারে, ও হ্যাঁ ও হতে পারে, এই কয়েকজন ছাড়া আমরা কেউ থাকবো না। তো 50 বছর পর কি হবে, এই কথাটা দেশের উন্নতি হবে কি অবনতি হবে, যেদিন যেই মুহূর্তে আমার প্রাণ খাঁচাটি বন্ধ মানে মানে প্রাণ পাখি উড়ে যাবে এবং খাঁচাটি বন্ধ হয়ে যাবে, তারপরে দেশের কি হলো, দশের কি হলো ভেবে আমার কোনো কাজই নেই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি ভালো আছি কিনা, এই মুহূর্তে আমি ঠিক আছি কিনা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, পরিবেশ বাঁচানোর দায়িত্ব আমাদের সবার, যাতে আমরা চলে যাওয়ার পরেও যাতে অক্সিজেনটুকু পাই, আমরা চলে যাওয়ার পরেও যাতে পৃথিবীটাকে পৃথিবী বলে মনে হয়, এইটুকু দায়িত্ব আমাদের আছে। এর বেশি কে রাজত্ব করলে আমাদের ভালো হবে, এই জিনিসটা যদি জিজ্ঞাসা করেন তাহলে এটা মূর্খের প্রলাপ ছাড়া কিছু নয়। তো চায়নাতে যাওয়া মাত্রই যেটা আমার মনে হয়েছে, ওরা আমাদের থেকে অনেক ভালো আছে এবং অনেক এগিয়ে আছে। দেশকে ভালো লাগার জন্যে বা ভালোবাসার জন্যে কি মেকানিজম ওরা ইউজ করেছে বা ব্যবহার করেছে আমি জানি না, তবে ওদের মধ্যে নিষ্ঠা আছে, ওদের মধ্যে নিয়মানুবর্তিতা রয়েছে, ওরা সময়কে বড্ড বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, বলতে পারেন যে একেবারে ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে চলে। ধনী দরিদ্র সবই হয়তো আছে, হয়তো ভীষণভাবেই শাসনের মধ্যে আছে, কিন্তু সেই শাসনের ছাপ ওদের দৈনন্দিন জীবনের মধ্যে কিন্তু খুব একটা দেখলাম না। যদি জিজ্ঞেস করেন সাংস্কৃতিক দিক থেকে, হ্যাঁ সাংস্কৃতিক দিক থেকেও ওদের নিষ্ঠা, যে কোনো সংস্কৃতিকে বাঁচাতে গেলে নিষ্ঠার বড় প্রয়োজন। রবীন্দ্রনাথের 100 বছর পূর্তি উপলক্ষে ওদের যে আয়োজন, সেটা আমাদের কবি প্রণামের থেকে কিন্তু অনেক অনেক সুন্দর এবং অনেক বেশি আন্তরিক। আমরা কবি প্রণাম করি শুধুমাত্র নিজেদেরকে জাহির করার জন্য। আমরা 8-10 দিন ছিলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে, মূলত আমরা গিয়েছিলাম, সেখানকার অধ্যাপক, ছাত্রছাত্রী, আপনারা বিশ্বাস করবেন না, বাংলা ভাষা শিখে তারা বাঙালি মানে রবীন্দ্রনাথ পড়ছে, মানে বাংলা ভাষা শিখে রবীন্দ্রনাথ পড়ছে, অনুবাদ নয়, অনুবাদ তো হচ্ছে। চাইনিজে প্রচুর রবীন্দ্রনাথের কাজ অনুবাদ হয়েছে এবং সেগুলো বইয়ের আকারে বের করে তারা যে কত গর্বিত, এত কিছু দেখার পর আমি একটা মানে আমার খুব ইচ্ছে হলো জিজ্ঞেস করতে যে আচ্ছা আপনারা কেন একজন ভারতীয় কবিকে নিয়ে এত উন্মাদনা করছেন? এই 100 বছর রবীন্দ্রনাথের এই ভ্রমণ আপনাদের কি কাজে লাগছে? আপনারা বিস্মিত হবেন শুনে। গ্লোবাল অ্যাম্বাসেডর বলতে কি বোঝায়? পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বলাই যেতে পারে, শক্তিশালী দেশ, বললো যে আমরা একজন এশিয়ান কবি যিনি প্রথম নোবেল লরিয়েট, তাকে সম্মান জ্ঞাপন করছি। তাহলে বুঝতে পারছেন যে ভৌগোলিক যে
যে আঞ্চলিকতা বা ভৌগোলিকতার যে সংকীর্ণতার মধ্যে আমরা বাস করছি, সেখানে এই বৃহৎ এশিয়ান, ইউরোপীয়রা যেমন ইউরোপিয়ান বলতে যে স্ট্রেংথটা অনুভব করে, আমরা এশিয়ান বলতে সেই স্ট্রেংথ অনুভব করতে পারিনি এত বছরের পরেও। কারণ আমরা আরও দিন দিন কুক্ষিগত হয়ে ভারতবর্ষকে আরও ছোট করে দিচ্ছি। আমরা এই কথাটা কিন্তু বলতে পারিনি যে একজন এশিয়ান কবিকে সম্বর্ধনা জানাচ্ছি বা সম্মান জ্ঞাপন করছি। সত্যি তো, প্রথম এশিয়ান কবি বা ব্যক্তি যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, সেটাকে ওরা ওদের গৌরব হিসেবে মানছে। তো এর থেকে একটাই জিনিস শিক্ষণীয়, যে রবীন্দ্রনাথ বা স্বামীজি যে প্রচার বা যে কাজটি করেছেন, আমরা তার অপভ্রংশটা নিয়ে মাতামাতি করছি। মানে বাংলার মাটি, বাংলার বায়ু বলতে শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে নয়, এর ব্যাপ্তিটাকে ছড়াতে হবে, যাতে একজন বাইরের দেশের লোকও এসে গাইতে পারে বাংলার মাটি, বাংলার জল। বিশ্বভারতী সেই জন্যই তৈরি করা হয়েছিল। বিশ্বভারতী শুধুমাত্র শুধু বাঙালিদের জন্য কিন্তু তৈরি করেননি রবীন্দ্রনাথ। বিশ্বভারতী মানে হচ্ছে যেখানে সারা পৃথিবী এসে মিলিত হবে, বিশ্বভারতী। কিন্তু সেই বিশ্বভারতী আর সেই বিশ্বভারতীও রইল না। তো ফলে এটাই বলার যে বাইরের দেশে কিন্তু তারা কিন্তু অন্যরকম ভাবছে।